ওয়েলকাম টু লার্নিং হাইভ। আজকের লেসনে আমরা অপিনিয়ন ম্যাটার্স অধ্যায়টির 1.3.3 অনুশীলনীটি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লার্নিং হাইভে আমাদের শতভাগ প্রচেষ্টা থাকবে সহজ, নির্ভুল, স্পষ্ট এবং সঠিক উচ্চারণে ইংরেজিতে তোমাদের কাছে প্রতিটি পাঠ্য উপস্থাপন করা। এ পর্যন্ত তোমাদের সমর্থন, ভালোবাসা এবং অনুপ্রেরণায় লার্নিং হাইভ চ্যানেল অনেক দূর এগিয়ে গিয়েছে এবং তোমাদেরকে সাথে নিয়ে আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই। আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। সামনে আমরা আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। আজকে আমরা আর্নেস্ট হেমিংওয়ের নোবেল প্রাইজ কমিটির কাছে লেখা চিঠিটি পড়ব এবং বুঝব। এই চিঠিটা অনেকের কাছে দুর্বোধ্য লাগতে পারে। সেটি হওয়াটাই স্বাভাবিক, কারণ কবি সাহিত্যিকরা সাধারণত কাব্যিক বা সাহিত্যিক ভাষায় লিখে থাকেন। আর তাই এই চিঠিটা বুঝতে তোমাদেরকে সাজেস্ট করব চিঠিটা বারবার পড়তে। কয়েকবার পড়ার পর দেখবে চিঠির অর্থটা তোমাদের কাছে ধীরে ধীরে পরিষ্কার হয়ে গেছে। The 1954 Nobel Prize in Literature was awarded to the American author Ernest Hemingway for his mastery of the art of narrative, demonstrated in The Old Man and the Sea, and for the influence that he has exerted on contemporary style. মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়েকে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি তে সৃজনশীল লেখায় দক্ষতা প্রদর্শনের জন্য এবং সমসাময়িক লেখার ধরনে তিনি যে প্রভাব ফেলেছেন তার জন্য তাকে 1954 সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। এই প্যারাগ্রাফে ব্যবহৃত কিছু নতুন ভোক্যাবুলারি আমরা জেনে নিই। লিটারেচার, সাহিত্য; মাস্টারি, শ্রেষ্ঠতা; ন্যারেটিভ, বর্ণনামূলক; ডেমনস্ট্রেটেড, প্রদর্শিত বা প্রদর্শন করা; ইনফ্লুয়েন্স, প্রভাব; এক্সার্টেড, প্রয়োগ করা; কন্টেম্পোরারি, সমসাময়িক। Unwilling to travel to Stockholm after 2 nearly fatal plane crashes, Hemingway asked John C. Cabot, the United States ambassador to Sweden at the time, to read his acceptance speech. This acceptance speech is considered one of the best ever. This is what he wrote. প্রায় 2টি মারাত্মক বিমান দুর্ঘটনার পর স্টকহোমে ভ্রমণ করতে অনিচ্ছা প্রকাশ করে হেমিংওয়ে সুইডেনে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন সি ক্যাবটকে তার স্বীকৃতি বক্তৃতা পড়তে বলেছিলেন। এই বক্তৃতাটি সর্বকালের সেরা বক্তৃতার মধ্যে একটি হিসাবে বিবেচিত। তিনি লিখেছেন, এবার দেখে নিই এই প্যারাগ্রাফে ব্যবহৃত নতুন ভোক্যাবুলারি। আনউইলিং, অনিচ্ছুক; ফেটাল, মারাত্মক; অ্যাম্বাসেডর, রাষ্ট্রদূত; অ্যাকসেপ্টেন্স, গ্রহণযোগ্যতা। এতক্ষণ আমরা চিঠিটির ভূমিকা সম্পর্কে জানলাম। এবার আমরা অ্যাকচুয়াল চিঠিটি পড়ব। আর্নেস্ট হেমিংওয়ের চিঠিতে ফ্যাক্ট এবং অপিনিয়ন দুটি রয়েছে। তিনি তার লেখায় তার নিজস্ব অনুভূতি, লেখকরা যেসব অসুবিধার মুখোমুখি হন এবং পুরস্কার পাওয়া সম্পর্কে তার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন। যেহেতু আর্নেস্ট হেমিংওয়ে একজন নোবেল বিজয়ী লেখক, তার লেখা এই থ্যাংক ইউ চিঠিতে সাহিত্যের ধাঁচ থাকবে, সেটাই স্বাভাবিক। এই চিঠিটি পড়ে আমরা যদি লাইন ফর লাইন এবং ওয়ার্ড ফর ওয়ার্ড বাংলায় তার আক্ষরিক অর্থ খুঁজে বুঝতে চাই, তাহলে এটি বোঝা আরও দুরূহ হবে এবং বিভ্রান্তিকর শোনাবে। Having no facility for speech making and no command for oratory nor any domination of rhetoric, I wish to thank the administrators of the generosity of Alfred Nobel for this prize. বক্তৃতা দেবার জন্য কোনো দক্ষতা নেই এবং অতিরঞ্জিতমূলক ভাষায় কিংবা বক্তৃতা অলঙ্কৃত করে বলার কোনো আধিপত্য বা জাদুমন্ত্র নেই। আমি এই পুরস্কারের জন্য অ্যালফ্রেড নোবেলের উদারতার জন্য
কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই। এক কথায় হেমিংওয়ে তার চিঠিতে তার বক্তৃতা দেবার দক্ষতার অভাব প্রকাশ করেন এবং নোবেল পুরস্কারের আয়োজকদের উদারতার জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবার দেখে নিই এই প্যারাগ্রাফে ব্যবহৃত ভোক্যাবুলারি। ফ্যাসিলিটি, বাকপটুতা বা দক্ষতা। ওরেটরি, বক্তৃতা। ডমিনেশন, আধিপত্য। রেডরিক, অলঙ্কৃত করা। জেনারাসিটি, উদারতা। No writer who knows the great writers who did not receive the prize can accept it other than with humility. অর্থাৎ পুরস্কার পাননি এমন বিশিষ্ট লেখকদের চেনেন এমন কোনো লেখক নম্রতা ছাড়া আর কোনোভাবেই সেটি গ্রহণ করতে পারেন না। There is no need to list these writers. এই লেখকদের তালিকা দেবার প্রয়োজন নেই। Everyone here may make his own list according to his knowledge and his conscience. এখানের প্রত্যেকে নিজ জ্ঞানে এবং বিবেক অনুযায়ী তাদের নিজস্ব তালিকা তৈরি করতে পারেন। এক কথায় হেমিংওয়ে পুরস্কার পাওয়ার সময় নম্র হওয়ার কথা বলেন এবং যারা পুরস্কার পাননি তাদের তালিকা তৈরি করে প্রকাশ করতে চাননি। এবার এই প্যারাগ্রাফে ব্যবহৃত ভোক্যাবুলারি দেখে নেই। হিউমিলিটি, নম্রতা। কনশিয়েন্স, বিবেক। It would be impossible for me to ask the ambassador of my country to read a speech in which a writer said all of the things which are in his heart. আমার দেশের রাষ্ট্রদূতকে এমন একটি ভাষণ পড়তে বলা আমার পক্ষে অসম্ভব হবে যেখানে একজন লেখক তার হৃদয়ের সমস্ত কথা বলেছেন। Things may not be immediately discernible in what a man writes, and in this sometimes he is fortunate, but eventually they are quite clear, and by these and the degree of alchemy that he possesses, he will endure or be forgotten. একজন মানুষ যা লেখেন তাতে বিষয়গুলি সাথে সাথে বোঝা যায় না বা প্রতিষ্ঠিত হয় না, এবং এতে কখনো কখনো সে সৌভাগ্যবান হতে পারে, কিন্তু অবশেষে সেগুলো বেশ স্পষ্ট হয়ে ওঠে, এবং এগুলি অর্থাৎ তার কাজের রহস্যময় গুণগুলি সে যতটুকুর অধিকারী তার স্থায়িতা সে ভোগ করবে বা ভুলে যাবে। এখানে আলকেমি রূপকভাবে ব্যবহার করে একটি জাদুকরী বা রূপান্তরমূলক প্রক্রিয়াকে ধারণা দেওয়া হয়েছে। সাহিত্যের পরিপ্রেক্ষিতে এটি লেখকের সাধারণ শব্দগুলোকে অসাধারণ, গভীর বা স্থায়ী কিছুতে রূপান্তরিত করার ক্ষমতাকে বোঝানো হচ্ছে। এই প্যারাগ্রাফের সারাংশ হচ্ছে এমন: হেমিংওয়ে উল্লেখ করেছেন যে তিনি যা অনুভব করেন সেটি আরেকজনের বক্তৃতার মাধ্যমে বলা কঠিন। তিনি বিশ্বাস করেন যে একজন লেখকের প্রকৃত অনুভূতি তাদের লেখার মাধ্যমে সময়ের সাথে সাথে স্পষ্ট হয়ে ওঠে। এবার দেখে নেওয়া যাক ভোক্যাবুলারি। অ্যাম্বাসিডর হচ্ছে রাষ্ট্রদূত, ডিসার্নেবল দৃষ্টিগোচর, ফরচুনেট সৌভাগ্যবান, ইভেনচুয়ালি অবশেষে, অ্যালকেমি, অ্যালকেমি হচ্ছে কেমিস্ট্রি বা রসায়ন, পজেসেস অধিকারী, এন্ডোর সহ্য করা, ফরগাটন ভুলে যাওয়া। রাইটিং অ্যাট ইটস বেস্ট ইজ আ লোনলি লাইফ। লেখালেখি যখন চূড়ান্ত পর্যায়ে যায় জীবন তখন নিঃসঙ্গ। Organizations for writers palliate the writer's loneliness, but I doubt if they improve his writing. লেখকদের সংগঠনগুলি লেখকের একাকিত্বকে সারিয়ে তোলে, তবে আমার সন্দেহ আছে যে তারা অর্থাৎ লেখকদের সংগঠনগুলি লেখকের লেখার কোনো উন্নতি করে কিনা। He grows in public stature as he sheds his loneliness, and often his work deteriorates. তিনি অর্থাৎ লেখক জনসাধারণের প্রভাবে বেড়ে ওঠেন যাতে তিনি তার একাকিত্ব লাঘব করতে পারেন, এবং এতে প্রায়ই তার কাজের অবনতি ঘটে। For he does his work alone, and if he is a good enough writer, he must face eternity or the lack of it each day. যেহেতু তিনি একাই তার কাজ করেন এবং তিনি যদি যথেষ্ট ভালো লেখক হন
তবে তাকে প্রতিদিন সারা জীবন এটির মুখোমুখি হতে হবে অথবা এর অভাবের মুখোমুখি হতে হবে। এই প্যারাগ্রাফের সারাংশ হচ্ছে, হেমিংওয়ে লেখকদের একাকিত্বের উপর প্রতিফলন করেছেন। উল্লেখ করেছেন যে লেখকদের সংগঠনগুলি একাকিত্ব দূর করতে পারে, তবে তারা তাদের কাজের মান উন্নত করতে পারে না। তিনি মনে করেন একজন লেখকের কাজ আরও বেশি বিখ্যাত হওয়ার কারণে আরও খারাপ হতে পারে। এবার ভোক্যাবুলারি দেখে নেই। লোনলি, একা বা নিঃসঙ্গ। প্যালিয়েট, উপশম করা। স্ট্যাচার, মর্যাদা। ডিটেরিওরেটস, অবনতি হওয়া। ইটার্নিটি, অনন্তকাল। For a true writer, each book should be a new beginning where he tries again for something that is beyond attainment. একজন সত্যিকারের লেখকের জন্য প্রতিটি বই একটি নতুন সূচনা হওয়া উচিত, যেখানে সে এমন কিছুর জন্য আবার চেষ্টা করে যা তার সাফল্যের বাইরে। He should always try for something that has never been done or that others have tried and failed. তাকে সবসময় এমন কিছু করার চেষ্টা করা উচিত যা কখনো করা হয়নি বা অন্যেরা চেষ্টা করেছে এবং ব্যর্থ হয়েছে। Then sometimes with great luck he will succeed. তারপর কখনো কখনো বিরাট ভাগ্যের কারণে তিনি সফল হন। এই প্যারাগ্রাফে হেমিংওয়ে মনে করেন লেখালেখি একটি নিঃসঙ্গ জীবন, কিন্তু প্রতিটি নতুন বই আরও বড় কিছু করার সুযোগ তৈরি করে দেয়। তিনি লেখকদের এমন কিছু করার চেষ্টা করতে উৎসাহিত করেন যা তারা আগে কখনো করেনি, এবং কখনো কখনো ব্যর্থ হলেও চেষ্টা চালিয়ে যেতে হবে। এখানে নতুন ভোক্যাবুলারি হচ্ছে অ্যাটেইনমেন্ট, অর্থাৎ অর্জন বা সাফল্য। How simple the writing of literature would be if it were only necessary to write in another way what has been well written. সাহিত্যের লেখা কতটা সহজ হতো যদি সুন্দরভাবে লেখা হয়েছে এমন কিছু অন্যভাবে লেখার প্রয়োজন হতো। It is because we have had such great writers in the past that a writer is driven far out past where he can go, out to where no one can help him. এটির কারণ অতীতে আমাদের অনেক বড় মাপের লেখক ছিলেন যে একজন লেখককে অনেক দূর তাড়িত করা যেত, যেখানে সে যেতে পারত এবং তাকে সাহায্য করার মতো কেউ ছিল না। হেমিংওয়ে বলছেন যে লেখাটা কতটা সহজ হতো যদি আপনাকে লিখতে হতো এমন কিছু যা অন্যেরা ইতিমধ্যেই সুন্দরভাবে লিখেছে। অতীতে অনেক বড় মাপের লেখক থাকার কারণে একজন লেখক তার সীমা ছাড়িয়ে যাওয়ার জন্য চাপ অনুভব করতেন, যেখানে সাহায্য করার মতো কেউ তাদের পাশে ছিল না। I have spoken too long for a writer. আমি একজন লেখক হয়ে খুব বেশি কথা বলেছি। A writer should write what he has to say and not speak it. একজন লেখককে কথা না বলে যা বলার তা লিখতে হবে। Again, I thank you. আবারও আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। হেমিংওয়ে বুঝতে পারেন যে তিনি একজন লেখক হয়ে খুব বেশি কথা বলছেন। তিনি বিশ্বাস করেন একজন লেখকের লেখার মাধ্যমে নিজেদের প্রকাশ করা উচিত, কথা দিয়ে নয়। তিনি শ্রোতাদের আবারও ধন্যবাদ জানান। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেকেই এই স্কোয়ার শেপটি ইতিমধ্যে লক্ষ্য করে থাকবে। এটি হচ্ছে একটি ইউনিক কিউআর কোড। মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে কিংবা কোনো কিউআর অ্যাপ ব্যবহার করে এই কিউআরটি স্ক্যান করে তোমরা আমাদের ওয়েবসাইটে সরাসরি চলে যেতে পারো। আমাদের ওয়েব পেজে গিয়ে নবম শ্রেণীর ইংরেজির আরও ভিডিও লেসন দেখে নিতে পারবে। চাইলে তোমার সহপাঠীদের সাথেও মোবাইল ফোন থেকে মোবাইল ফোনে নবম শ্রেণীর পেজটি সরাসরি শেয়ার করতে পারবে। আর্নেস্ট হেমিংওয়ের এই চিঠিতে ফ্যাক্ট এবং অপিনিয়ন দুটি রয়েছে। তিনি তার লেখায় তার নিজস্ব অনুভূতি, লেখকেরা যেসব অসুবিধার মুখোমুখি হন এবং পুরস্কার পাওয়া সম্পর্কে তার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন। এবার হেমিংওয়ের এই পাঠ্য থেকে একটি ফ্যাক্ট চিহ্নিত করে এই ছকের প্রথম কলামে লিখতে হবে। প্রথম কলামের ফ্যাক্টটি তোমাদের জন্য বইতে করে দেওয়া হয়েছে।
এটি হচ্ছে The 1954 Nobel Prize in Literature was awarded to the American author Ernest Hemingway. 1954 সালে সাহিত্যে নোবেল পুরস্কার আমেরিকান লেখক আর্নেস্ট হেমিংওয়েকে দেওয়া হয়েছিল। তৃতীয় কলামে হেমিংওয়ের এই পাঠ্য থেকে একটি অপিনিয়ন চিহ্নিত করে এখানে লিখতে হবে। দ্বিতীয় কলামের অপিনিয়নটিও তোমাদের জন্য বইতে করে দেওয়া হয়েছে। এটি হচ্ছে Organizations for writers palliate the writer's loneliness, but I doubt if they improve his writing. লেখকদের সংগঠনগুলি লেখকের একাকিত্বকে দূর করে, তবে আমি সন্দেহ করি যে তারা তার লেখার উন্নতি করে কি না। এটি অবশ্যই লেখকের একটি মতামত। তৃতীয় কলামে তোমাকে বলতে হবে দ্বিতীয় কলামের অপিনিয়নটি চিহ্নিত করতে তুমি কি কৌশল ব্যবহার করেছ। এই অধ্যায়ের 1.3.1 অনুশীলনীটি যদি মনোযোগ সহকারে পড়ে থাকো এবং বুঝে থাকো তাহলে ফ্যাক্ট এবং অপিনিয়ন চিহ্নিত করতে সহজ হবে। তৃতীয় কলামের উত্তরটিও তোমাদের জন্য বইতে করে দেওয়া হয়েছে। এটি হচ্ছে The writer used I doubt, which means the writer has shared his own opinion. অর্থাৎ লেখক ব্যবহার করেছেন I doubt, আমি সন্দেহ করি, যার অর্থ লেখক তার নিজস্ব মতামত দিয়েছেন। এবার চতুর্থ কলামে তোমাকে বলতে হবে লেখকের মতামত কিভাবে তোমার ভাবনাকে প্রভাবিত করেছে। উত্তরটি বইতে লেখা হয়েছে এভাবে: The writer's opinion has positively influenced my thoughts. লেখকের মতামত আমার চিন্তাধারাকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছে। এখন সামনে আর্নেস্ট হেমিংওয়ের এই পাঠ্যটি নিয়ে আমরা আরও দুটি ছক পূরণ করব। চলো শুরু করি। এখানে আমরা যেই ফ্যাক্ট বেছে নিয়েছি সেটি হচ্ছে Unwilling to travel to Stockholm after 2 nearly fatal plane crashes, Hemingway asked John C. Cabot, the United States ambassador to Sweden at the time, to read his acceptance speech. প্রায় দুটি মারাত্মক বিমান দুর্ঘটনার পর স্টকহোমে ভ্রমণ করতে অনিচ্ছুক হেমিংওয়ে সুইডেনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন সি ক্যাবেটকে তার বক্তৃতা পড়তে বলেছিলেন। আর অপিনিয়ন কলামে আমরা লিখব এটি: It would be impossible for me to ask the ambassador of my country to read a speech in which a writer said all of the things which are in his heart. আমার দেশের রাষ্ট্রদূতকে এমন একটি ভাষণ পড়তে বলা আমার পক্ষে অসম্ভব হবে যেখানে একজন লেখক তার হৃদয়ের সমস্ত কথা বলেছেন। এই অপিনিয়ন ফ্যাক্ট থেকে আলাদা করতে আমরা যেই কৌশলটি ব্যবহার করেছি সেটি হচ্ছে The writer has used it would be impossible to cast doubt. It means the writer has shared his own opinion. লেখক ব্যবহার করেছেন এটা অসম্ভব হবে, যা তার সন্দেহকে জাগিয়েছে। এর অর্থ লেখক তার নিজস্ব মতামত প্রকাশ করেছেন। যে কারণে লেখক আমার মতামতকে প্রভাবিত করেছে সেটি হচ্ছে The writer's opinion has made me realize that one's emotions and thoughts may not be easily conveyed through someone else's voice. লেখকের মতামত আমাকে উপলব্ধি করিয়েছে যে কারো আবেগ এবং চিন্তাভাবনা অন্য কারো কণ্ঠের মাধ্যমে সহজে প্রকাশ করা যায় না। আমরা এবার যে ফ্যাক্টটি বেছে নিয়েছি সেটি হচ্ছে রাইটিং অ্যাট ইজ বেস্ট ইজ এ লোনলি লাইফ। লেখালেখি করার অর্থ একটি একাকিত্ব জীবন। এটি একটি ফ্যাক্ট কারণ লেখকেরা হইচই বা মানুষের সান্নিধ্য থেকে ভালো কিছু লিখতে পারেন না। তাদেরকে একাকিত্ব জীবন কাটাতে হয় যদি তারা ভালো কিছু লিখতে চান। আর অপিনিয়ন কলামে আমরা লিখব এটি For he does his work alone, and if he is a good enough writer, he must face eternity, or the lack of it, each day. এটি অপিনিয়ন কারণ তিনি অর্থাৎ লেখক
একাই তার কাজ করেন এবং যদি তিনি যথেষ্ট ভালো লেখক হতে চান তাকে প্রতিদিন সারা জীবন লেখার মধ্যে থাকতে হবে কিংবা না লেখার মুখোমুখি হতে হবে। এটি একটি অপিনিয়ন। এই অপিনিয়ন ফ্যাক্ট থেকে আলাদা করতে আমরা যে কৌশলটি ব্যবহার করেছি সেটি হচ্ছে দ্য রাইটার হ্যাজ ইউজড ওয়ার্ডস সাচ অ্যাজ ইফ, কুড অ্যান্ড মাস্ট ইন দ্য স্টেটমেন্ট। ইট রিফ্লেক্টস হিজ পার্সোনাল ভিউ। লেখক বক্তব্যে ইফ, কুড, মাস্ট ইত্যাদি শব্দ ব্যবহার করেছেন। এটি তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে। যে কারণে লেখক আমার মতামতকে প্রভাবিত করেছে সেটি হচ্ছে I strongly agree with the writer's opinion. It evokes my empathy and admiration for their lonely creative journey. লেখকের মতামতের সাথে আমি দৃঢ়ভাবে একমত। এটি তাদের একাকী সৃজনশীল যাত্রার জন্য আমার সহানুভূতি এবং প্রশংসার উদ্রেক করে। আমরা সামনের লেসনে থিওডর রুজভেল্ট পাঠ্যটির ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা লার্নিং হাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। আজকের লেসনের এখানেই সমাপ্তি টানছি। আর আজকের এই লেসন নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো। আবারও দেখা হবে সামনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।